প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই কুশলে আছো। আজকে আমি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট অন পঞ্চম পর্বের একটি সাবজেক্টের পঞ্চম চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। পঞ্চম চ্যাপ্টারে আছে হচ্ছে অপারেশন অফ মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট, মানে মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের বিভিন্ন ফাংশনগুলো আমরা শিখব। তো প্রথমে জেনে নেই মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট কাকে বলে। মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট হচ্ছে যে ইনস্ট্রুমেন্টের একটি নরম লোহার পাত থাকে, সেটা ম্যাগনেটের সাহায্যে আকর্ষণ বা বিকর্ষণ করে আমরা পয়েন্টারটাকে নির্দিষ্ট স্থানে মুভ করিয়ে থাকি, সেটাকে বলা হয় হচ্ছে মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট। যদি পুস্তকের ভাষায় বলি তাহলে হচ্ছে যে সকল মুভিং ইনস্ট্রুমেন্টের মুভিং অংশটুকু একটি উচ্চ ভেদ্য সম্পন্ন নরম লোহার পাত দ্বারা গঠিত হয় তাকে মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট বলে। এটা আমাদের দুই প্রকার, একটা হচ্ছে অ্যাট্রাকশন টাইপ আর একটা হচ্ছে রিপালশন টাইপ, অর্থাৎ আকর্ষণধর্মী আর একটা হচ্ছে বিকর্ষণধর্মী। এখন একটু ছোট্ট একটা পয়েন্ট আমরা জেনে নেই যে মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের স্কেলগুলো সমান হয় না। প্রথম দিকে থাকে ঘন ঘন, পরের দিকে থাকে একটু ফাঁকা ফাঁকা। কারণটা কি? কারণটা হচ্ছে যেহেতু এর টর্ক, ডিফ্লেক্টিং টর্কটা হচ্ছে কারেন্টের বর্গের সমানুপাতিক। কারেন্টের বর্গের সমানুপাতিক হলে আমার যা মান হবে সেটা তার কারেন্টের মান যা হবে কারেন্ট বর্গ হয়ে যাচ্ছে। এই জন্য উদাহরণস্বরূপ দেখো এখানে লিখেছি কারেন্টের মান যদি 3 হয় তো টিডি আমার হয়ে যাচ্ছে কি 9। আবার কারেন্টের মান যদি 5 হয় তাহলে টিডি হয়ে যাচ্ছে আমাদের 25। এখানে বেশি হয়ে যাচ্ছে, মানটা কিন্তু অনেক গুণ বেড়ে যাচ্ছে বর্গের জন্য। এই জন্য এটার মান বিক্ষেপণের শেষের দিকে উচ্চ মানের দিকে একটু ফাঁকা ফাঁকা হয়ে থাকে। এই ইনস্ট্রুমেন্টের কিছু সুবিধা আছে। সুবিধাগুলো কি? এসিডিসি উভয়তেই ব্যবহার করা যায়। এর টর্ক ওয়েট রেশিও বেশি হয়। এটা আমি পূর্বের চ্যাপ্টারে টর্ক ওয়েট রেশিও কি আলোচনা করেছি, যদি না থাকে দেখে নিও, জানা না থাকে। তারপরে হচ্ছে ঘর্ষণজনিত লস কম হয়। তারপরে এই ধরনের ইনস্ট্রুমেন্ট গঠন মজবুত আর দৃঢ় হয়। অপারেটিং টর্ক বেশি। এটার যে স্কেল হয় অর্থাৎ পূর্ণ বিক্ষেপণ 360 ডিগ্রির মধ্যে 240 ডিগ্রি পর্যন্ত দিতে পারে। এটার লোড সহ্য ক্ষমতা বেশি, অর্থাৎ বেশি মানে কারেন্ট বহন করতে পারে ডিফ্লেকশনের জন্য। মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের কিছু অসুবিধাও আছে। এক নম্বর হচ্ছে যে প্রথমে বললাম সমরূপ হয় না, ফলে যে পার্ট নেয় তার কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়। তারপরে হচ্ছে ইহার হিস্ট্রিসিস লস হয়ে থাকে। তারপরে তাপমাত্রার জন্য পাঠের উপর প্রভাব পড়ে থাকে। তারপরে এডি কারেন্ট লস জনিত ত্রুটি দেখা দিতে পারে। কম ভোল্টেজে পাওয়ার বেশি লস হয় ইত্যাদি। মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের কিছু অসুবিধা আছে, সেগুলো দেখলাম। এখন হচ্ছে কি কি ত্রুটি হতে পারে। হিস্ট্রিসিস জনিত ত্রুটি, তাপমাত্রা জনিত ত্রুটি, অর্থাৎ অসুবিধাগুলো আমরা কিছুটা ত্রুটির মধ্যে দিতে পারি। পথভ্রষ্ট চুম্বক ক্ষেত্রের কারণে লস হতে পারে, ঘর্ষণজনিত ত্রুটি হতে পারে, ফ্রিকোয়েন্সি জনিত ত্রুটি হতে পারে, এডি কারেন্ট জনিত ত্রুটি হতে পারে। তাহলে বোঝা গেল আমাদের যেগুলো অসুবিধা সেগুলো কিছুটা ত্রুটির মধ্যে চলে এসেছে। এখন আমরা দেখব মুভিং আয়রন অ্যাট্রাকশন টাইপ ইনস্ট্রুমেন্টের গঠন ও কার্যপ্রণালী। তো প্রথমে গঠন দেখে নিই। গঠনের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট কয়েল আছে, তারপর একটা ডিম বা একটা চাকতির পাত আছে যেটাকে আকর্ষণ করে ডিফ্লেকশন দিবে। তারপর একটা কন্ট্রোলিং স্প্রিংও থাকতে পারে, কন্ট্রোলিং ওয়েটও থাকতে পারে, যে ধরনের জন্য কন্ট্রোলিং সিস্টেম থাকবে। তারপরে ফিকশন চেম্বার থাকবে, অর্থাৎ তোমার ড্যাম্পিং এর জন্য যে সিস্টেম থাকবে সিস্টেমটা ড্যাম্পিং সিস্টেম এক কথায়। তারপরে থাকবে স্কেল এবং পয়েন্টার পার্ট নেওয়ার জন্য। তারপরে থাকবে স্পেন্ডেল এবং পিভেট, অর্থাৎ একটা দণ্ড। পিভেট স্পেন্ডেল হচ্ছে একটা দণ্ড আর পিভেট হচ্ছে একটা বিয়ারিং এর মতো, যেখানে মসৃণভাবে সূক্ষ্মভাবে আটকানো থাকে।
আমি এখানে তোমাদের যে পয়েন্টগুলো দেখাচ্ছি, এই যে এইটা হচ্ছে ড্যাম্পিং সিস্টেম, এটা হচ্ছে কন্ট্রোলিং সিস্টেম, এটা হচ্ছে পয়েন্টার, এটা হচ্ছে স্কেল, এই যে এটা হচ্ছে নরম চাকতি, আর এটাকে আমরা বলছি সলিনয়েড বা ইলেকট্রোম্যাগনেট কয়েল। আর এইগুলোকে রাঙার জন্য যেরকম একটা দণ্ডের সাহায্যে এটার সঙ্গে যদি পয়েন্টার লাগানো থাকে বা স্প্রিং লাগানো থাকে, এই দণ্ডটাকে আমরা বলতেছি হচ্ছে স্পিন্ডেল। আর এই দণ্ডটা যার সঙ্গে আটকানো থাকে, সহজভাবে ঘোরার জন্য এখানে একটা কিছু আটকাতে হবে, এখানে এমনভাবে আটকানো থাকে যেন দণ্ডটা সহজে ঘুরতে পারে। এই অংশটাকে বলা হয় হচ্ছে পিভট বা তোমার হচ্ছে বিয়ারিং সিস্টেম, অর্থাৎ কিছুটা লিভার সিস্টেম। তারপরে আমরা যাব কার্যপ্রণালী। গঠন দেখলাম, এবার হচ্ছে কার্যপ্রণালী। কার্যপ্রণালীটা হচ্ছে কি, এই যে কয়েল থাকে, এই যে কয়েল দেওয়া আছে, এই কয়েলে যখন আমরা সরবরাহ দিব তখন এখানে কি হবে, ম্যাগনেট সৃষ্টি হবে। যদি সংযোগ দিব তখন উহার ভিতর দিয়ে লোড কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে, আর যদি ভোল্টমিটারে হয় তাহলে ভোল্টেজের অনুপাতে কারেন্ট প্রবাহিত হবে, ফলে কয়েলের মধ্য দিয়ে একটি চুম্বক ক্ষেত্র ওই ডিম্বাকৃতির ডিস্ককে, কয়েলকে বাইরে চুম্বক ক্ষেত্রের ভিতরে শক্তিশালী চুম্বক ক্ষেত্রের দিকে আকর্ষণ করবে। অর্থাৎ এইখানে যদি আমরা সরবরাহ দেই তাহলে এখানে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। এই চুম্বক ক্ষেত্রটা কি করবে, এই পাতলা আমাদের যে পাতলা পাত বা লোহার পাত যেটা মুভিং আয়রন, এটাকে আকর্ষণ করবে বা আকর্ষণ করে, যেহেতু অ্যাট্রাকশন টাইপ, আকর্ষণ করবে। এটি নির্ভর করবে কি উপর, আমার কারেন্টের প্রবাহের উপর। এভাবে যখন বেশি কারেন্ট প্রবাহিত হবে তখন বেশি পরিমাণে আকর্ষণ করবে এদিকে। আকর্ষণ করলে কি হবে, চাকতিটা যদি আমার এইদিকে আকর্ষণ করে তাহলে আমার পয়েন্টারটা চলে যাবে এইদিকে মুভ করবে, ফলে কি হবে, আমার এই পয়েন্টারটা একটা নির্দিষ্ট পাঠ দিবে, তখন আমরা মিটারের পাঠ পাবো। মিটারের বিক্ষেপণ কিভাবে দেয় সেটা আমরা জানলাম। এখানে আমাদের ড্যাম্পিং ফোর্স হিসাবে এয়ার ফ্রিকশন ড্যাম্পিং ব্যবহার করা হয়েছে, আর কন্ট্রোলিংয়ের জন্য তোমার হচ্ছে গ্র্যাভিটি কন্ট্রোল ব্যবহার করা হয়েছে। এখন আমরা যাব নেক্সট প্রশ্ন। মুভিং আয়রন রিপালশন টাইপ ইনস্ট্রুমেন্টের গঠন এবং কার্যপ্রণালী। প্রথমে আমরা গঠন দেখে নেই যে কী কী নিয়ে গঠিত। একটা কয়েল থাকবে যেটাকে আমরা সলিনয়েড বলতে পারি বা ইলেকট্রোম্যাগনেট কয়েল বলতে পারি। তারপরে থাকে হচ্ছে দুইটা দণ্ড বা রড, আগেরটাই ছিল হচ্ছে একটা পাত বা চাকতি, আর এখানে থাকবে, তারপরে থাকবে কন্ট্রোলিং সিস্টেম, তারপরে থাকবে হচ্ছে ড্যাম্পিং সিস্টেম, তারপরে স্কেল থাকবে, পয়েন্টার থাকবে এবং স্পিন্ডেল থাকবে, আরেকটা হচ্ছে পিভট থাকবে বা বিয়ারিং থাকবে, যেটা লিভার হিসাবে কাজ করে থাকে। এখানে আমাদের দেখো যে বিষয়টি ইউজ করেছি, এটা হচ্ছে পয়েন্টার, এটা হচ্ছে স্পিন্ডেল এই দণ্ডটা, আর এটা হচ্ছে কন্ট্রোলিং স্প্রিং, আর এটা হচ্ছে তোমার ফিক্সড আয়রন, যে দুটো রড থাকবে, একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে মুভিং, আর এটা হচ্ছে আমাদের কয়েল, এটা হচ্ছে আমাদের কয়েল। আর এটা সিলিন্ডার আকৃতি, আমাদের দুটো দণ্ড আছে, এটা শুধু জিওভা আকৃতির দুটাও দণ্ড থাকতে পারে। এই যে মুভিং দণ্ডের সাথে আয়রনের সাথে যে স্পিন্ডেল লাগানো আছে, এই দণ্ডটাকে স্পিন্ডেলের সাথে আমাদের পয়েন্টার থাকে। এইভাবে আমাদের হচ্ছে আয়রন টাইপ রিপালশন টাইপ ইনস্ট্রুমেন্ট গঠিত হয়ে থাকে। এছাড়া অন্যান্য আরও আনুষঙ্গিক অংশ আমাদের থাকে, যেটা মুখ্য নয়, সেজন্য এখানে আলোচনা করা হলো না। এরপরে আমরা যাব কার্যপ্রণালী। কার্যপ্রণালীটা কিভাবে কাজ করে, যখন আমরা কয়েলে পাঠ দেই, কয়েলে যখন আমরা বিদ্যুৎ সরবরাহ দেব তখন ওর চতুর্দিকে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করবে, এবং চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলে রড দুটিতে কি হবে, এর চুম্বকের সৃষ্টি হবে, এবং দুইটা রড সংলগ্ন দুইটি প্রান্ত একই মেরুর সৃষ্টি হবে, দুটো রডে একই ধরনের সৃষ্টি হবে, তোমার হচ্ছে চুম্বকের সৃষ্টি হবে, মেরুর সৃষ্টি হবে। এবং যেহেতু আমরা জানি কি হয়, সমমেরু চুম্বক পরস্পরকে বিকর্ষণ করে, তারা যেহেতু বিকর্ষণ করবে, বিকর্ষণ করার ফলে কি হবে,
যে ফিক্সড যেটা সেটা তো মুভ করার চেষ্টা করবে, কিন্তু ফিক্সড থাকার জন্য মুভ করতে পারবে না। ফলে কি হবে, যেটা আমাদের নড়াচড়া করতে পারবে, মুভ করতে পারবে, সেটা মুভ করবে এবং সেটার সঙ্গে আমাদের স্পিন্ডেল লাগানো থাকে। স্পিন্ডেলের সাথে থাকে হচ্ছে আমাদের পয়েন্টার। তাহলে যদি ঘোরে তাহলে আমাদের পয়েন্টারটা বিক্ষেপণ দেবে। আর বিক্ষেপণটা নির্ভর করবে কিসের উপর, বা চুম্বক আমাদের আয়রন দুটির বিকর্ষণ নির্ভর করবে কিসের উপর, আমাদের আয়রন দুটির বিক্ষেপণ নির্ভর করবে হচ্ছে কারেন্টের প্রবাহের উপর। কিন্তু বিকর্ষণ বল ওই কয়েলের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের বর্গের সমানুপাতিক। আর পয়েন্টার বিক্ষেপণটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে এখানে স্প্রিং দ্বারা কন্ট্রোল করা হয়েছে। আচ্ছা, এই দুটা রডের একটা সুবিধা হচ্ছে কি, এই মিটারের সুবিধা হচ্ছে কি এসিডিসি উভয়তেই ব্যবহার করা যায় এবং এটার যে স্কেলটা হয় সেটা সম, অর্থাৎ সব জায়গায় স্কেলের ভাগগুলো সমান থাকে। আর এটার এখানে আমি চিত্রে সিলিন্ডার আকৃতি দেখানো হয়েছে। সিলিন্ডার আকৃতি ছাড়াও জিহ্বা আকৃতিরও আমাদের এই পাত দুটা ব্যবহার করা হয়ে থাকে। এই হচ্ছে আমাদের এই রিপালশন টাইপ মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের কার্যপ্রণালী। এখন আমরা দেখি যে অ্যাট্রাকশন টাইপ ইনস্ট্রুমেন্টের কীভাবে টর্ক সৃষ্টি হয়, ডিফ্লেকশন টর্ক সৃষ্টি হয়, সেটা একটু আমরা দেখি। এখানে চলতে গেলে আমাদের কিছু সিম্বল ব্যবহার করেছি বা লেটার ব্যবহার করেছি, সে কোন লেটার দ্বারা কী ব্যবহার বুঝিয়েছি সেটা একটু আমরা এখানে দেখি। ফাই হচ্ছে পয়েন্টারটা আগেই আমাদের ফিল্ড ইন্টেন্সিটির সাথে কি কোণ উৎপন্ন করেছে সেটা, আর থিটাটা হচ্ছে বিক্ষেপণের পরে পয়েন্টারটা কি কোণ উৎপন্ন করেছে সেটা, আর আই হচ্ছে প্রবাহিত কারেন্ট, এইচ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, এম হচ্ছে চাকতির ম্যাগনেটাইজেশন, অর্থাৎ চাকতিটা কী পরিমাণ চুম্বকত্ব সৃষ্টি করবে সেটা, আর এফ হচ্ছে চাকতির উপর আকর্ষণ বল। এই আমরা সিম্বলগুলো ব্যবহার করেছি। এখন আমরা দেখি যে আমাদের যে আলোচনায় আমাদের যে চুম্বক ক্ষেত্রে যে ম্যাগনেটাইজেশন হয় সেটার পরিমাণটা নির্ভর করে হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির উপর। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিটা নির্ভর করে সমানুপাতিক, কিন্তু এখানে আমাদের যে ম্যাগনেটিক ইন্টেন্সিটিটা কী হবে, যে অবস্থানে আছে সেইটা, কিন্তু আমাদের ম্যাগনেটিক ইন্টেন্সিটি এইচ যেটা ধরেছি সেটা হচ্ছে আমাদের এই রেখাটা, কিন্তু আমাদের দরকার হবে হচ্ছে এই রেখাটা, অর্থাৎ ওপি আমাদের দেওয়া আছে ও এস। তাহলে ওপিটা বের করতে গেলে আমাদের এই চিত্রটা লাগবে। এই চিত্রে আমরা যেটা করব, এটা যদি ও ধরে নেই, এটা হচ্ছে যদি পি ধরি, তাহলে কি হচ্ছে আমাদের ওপি দরকার। এখন তাহলে এই পি বিন্দু থেকে আমাদের একটা লম্ব রেখা টানলাম, লম্ব রেখা টানলে এখানে হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি, তাহলে কস দরকার। কজে আমরা জানি হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। তাহলে ওপি বের করতে গেলে আমাদের আর থিটা কোনটা হবে, থিটা হবে এইটা। থিটা তাহলে কীভাবে বের করবো, পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, পুরোটা 90 ডিগ্রি, আর এইটুকু হচ্ছে আমাদের 5 প্লাস থিটা। তাহলে এইটুকু আমার হবে হচ্ছে 90 মাইনাস 5 প্লাস থিটা। এখান থেকে আমরা আমাদের ওপি এর মান পেলাম। তাহলে ওপি এর মান কি পেলাম, ওপি এর মান পাবো হচ্ছে এইচ কস 90 ডিগ্রি মাইনাস 5 প্লাস থিটা। তাহলে এখন আমরা সরাসরি সেই মানটা এখানে আমরা লিখব। তাহলে আমরা লিখেছি এম প্রপোর্শনাল টু এইচ কস 90 মাইনাস 5 প্লাস থিটা। এখন এখানে 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রিতে আমরা ত্রিকোণমিতিক সূত্রের সাহায্যে পরিবর্তন করতে পারি। আমরা জানি কি যে যদি 90 সঙ্গে বেজোড় গুণন থাকে, এখানে 1 গুণন, তাহলে কি হয়, সাইন কস সাইন হয়ে যায়। তাহলে এখানে আমরা এখানে সাইন লিখেছি। আর যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট 90 মাইনাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এই জন্য চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। তাহলে কি হলো, এম প্রপোর্শনাল টু এইচ সাইন 5 প্লাস থিটা। এখন আমাদের আকর্ষণ বল নির্ণয় করতে হবে। আকর্ষণ বল হচ্ছে কি এফ। এফ প্রপোর্শনাল টু আমরা জানি কি হচ্ছে ম্যাগনেটাইজেশন, চাকতির ম্যাগনেটাইজেশন আর হচ্ছে ইন্টেন্সিটির গুণফলের সমানুপাতিক।
তাহলে এটা আমাদের এখানে দেওয়া আছে, লিখলাম এফ প্রপোর্শনাল টু এম এইচ। তাহলে এখন আমাদের এম এর মান জানা আছে, আমরা এম এর মানটা লিখলাম, আর এইচ তো ছিলই, তাহলে গুণ করে দিলে এইচ স্কোয়ার সাইন ফাই প্লাস থিটা আসলো। এখন আবার আমরা জানি কি ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে কারেন্টের সঙ্গে সমানুপাতিক, তাহলে আমরা এইচ এর পরিবর্তে আই লিখতে পারি, তাহলে এইচ এর পরিবর্তে আই লিখলাম। এখন সমানুপাতিক তুলে দেওয়ার জন্য সমান সমান দিই, এফ সমান সমান করি, তাহলে একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটা এখানে লিখেছি। তাহলে আমরা কি পেলাম? বল পেলাম। এখন আমাদের দরকার হচ্ছে কি, আমরা যেহেতু জানি কি টিডি সমান সমান বল গুণন লম্ব দূরত্ব, তাহলে আমরা বল পেলাম। এখন আমাদের লম্ব দূরত্ব বের করতে হবে। লম্ব দূরত্ব বের করতে গেলে আমাদের আরেকটা চিত্র লাগবে, সেটা হচ্ছে এটা। এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, এটাকে ধরো পি চিহ্ন যদি ধরি, তাহলে ওপি দেওয়া আছে। ওপি দেওয়া আছে কত? এল। এলটা হচ্ছে কি চাকতির দৈর্ঘ্য, চাকতি কতটুকু লম্বা। তাহলে আমাদের এখানে এখন আমাদের বের করতে, এই ওপি দেওয়া আছে, কিন্তু আমাদের দরকার লম্ব দূরত্ব, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত আমাদের দরকার হচ্ছে ও কিউ। তাহলে পূর্বের ন্যায় আবার আমরা এখানে এই কিউ বিন্দু থেকে একটা লম্ব টানলাম, তাহলে এটা হলো 90 ডিগ্রি, আর ও ও কিউ পি বা ও পি কিউ এটা হলো আমাদের একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে আমাদের ও কিউ হচ্ছে ভূমি আর ও পি হচ্ছে অতিভুজ। তাহলে আবার পূর্বের ন্যায় আমরা কস থিটায় যাব। কস থিটা, এখানে থিটা হচ্ছে ফাই প্লাস থিটা, আর ভূমি আর অতিভুজ মান বসিয়ে দিলে আমাদের আসবে ও কিউ, অর্থাৎ ভূমির মান আসবে এল কস ফাই প্লাস থিটা, এটা পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের যে টিডির যে সূত্র ছিল, এখানে আমরা বলও পেয়েছি পূর্বে, এটাও পেলাম। তাহলে এখন আমরা সেটা টিডির সূত্রে ফেলে দিলাম। টিডি সমান সমান বল গুণন লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব হচ্ছে এল, এল কস ফাই প্লাস থিটা। তাহলে এখন এখানে এফ এর মান বসিয়ে দিলাম, কে ওয়ান আই স্কোয়ার সাইন ফাই প্লাস থিটা, আর আমাদের যে লম্ব দূরত্ব ছিল এল কস ফাই প্লাস থিটা। এখন এটাকে সিম্পলিফাই করে সাজিয়ে লিখলাম কে ওয়ান কে টু। এটা এখানে আমাদের দেখো, এখানে 2 আর এখানে 2 নেওয়া হয়েছে। কেন নিলাম? আমরা জানি সাইনে কজে সমান 2 সাইনে কজে সমান সমান সাইন 2a, কিন্তু আমাদের উপরে 2 নেই, এইখানে আমাদের 2 নেই। তাহলে এই 2 আমরা জানি সমীকরণে গুণ এবং একই জিনিস দিয়ে যদি গুণ ভাগ করি, তাহলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না। তাই 2 দ্বারা গুণ করেছি এবং 2 দ্বারা ভাগ করেছি, তাহলে আমাদের সমীকরণের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আমরা এই অংশটাকে একটা সূত্রে ফেলতে পেরেছি। তাই সেই সূত্রে ফেললাম সাইন 2a। তো সাইন সূত্রটা কি হচ্ছে? সাইন 2a সমান সমান 2 সাইনে কজে। তাহলে এখানে আমাদের এটা থেকে গেল। এখন আমাদের এখানে কিছু কনস্ট্যান্ট আছে, সেটা হচ্ছে কে ওয়ান, তারপরে হচ্ছে এল আর 2, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তো এটার পরিবর্তে আমরা এখানে লিখেছি কে, আর আই স্কোয়ার সাইন 2a বা 2 ফাই প্লাস থিটা থেকে গেল। এটাই হচ্ছে আমাদের বিক্ষেপণ টর্ক। এখন দেখব আমরা রিপালশন টাইপের ক্ষেত্রে। রিপালশন টাইপের ক্ষেত্রে অনুরূপভাবে কিছু ধরে নিয়েছি, প্রবাহিত কারেন্ট আই এই চুম্বক ক্ষেত্র উৎপন্ন করে, আর হচ্ছে তোমার রড দুটার যে চুম্বক শক্তি সেটা হচ্ছে m1 m2, আর দৈর্ঘ্য হচ্ছে রড দুটার দৈর্ঘ্য ধরে নিয়েছি এল, ছোট হাতের এল, থিটা হচ্ছে বিক্ষেপণ কোণ, আর ডি হচ্ছে যে দূরত্ব অতিক্রম করে কাঁটাটা সেইটা, আর রড দুটির মধ্যে প্রাথমিক কোণ হচ্ছে আলফা, আর ব্যাস ধরে নিয়েছি ঘূর্ণনের যে ব্যাস, অর্থাৎ কাঁটাটা ঘুরলে যে ব্যাসের সৃষ্টি হবে সেটা হচ্ছে আর। তাহলে আমরা জানি রড দুটির মন বিকর্ষণ বল হচ্ছে এফ সমান সমান, আমরা এটা কিসের সূত্রের সাহায্যে পাই? এটা আমরা ইয়ার সূত্রের সাহায্যে পেয়ে থাকি, কুলম্বের সূত্রের সাহায্যে পাচ্ছি। এফ ইকুয়াল টু 1/4 পাই ইপসিলন 0 m1 m2 ভাগ ডি স্কোয়ার। এখানে ইপসিলন 0টা হচ্ছে তোমার ভেদ্যতা বা পারমিয়াবিলিটি।
এই যে চিত্রের সাহায্যে আমরা অক্ষরগুলো কোনটা দ্বারা কি বুঝিয়েছি দেখানো হয়েছে। তাহলে আমাদের এখানে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এইটুকু হচ্ছে থিটা, আর এই পরেরটা হচ্ছে আলফা। তো পুরোটা হচ্ছে এই পুরোটা হচ্ছে বিক্ষেপণ কতটুকু দিচ্ছে, আলফা প্লাস থিটা। না, আমার এখানে একটু ভুল হলো। আমাদের এইখানে একটা অবস্থানে ছিল হচ্ছে কাটা, সেটা হচ্ছে আলফা, কিন্তু কোথায় সেটা জানি না, কোথায় আছে সেটা জানি না। এখানে ধরো মনে করো এইটুকু আলফা, আবার এইটুকু হচ্ছে থিটা, তাহলে পুরোটা কি হচ্ছে আলফা প্লাস থিটা। কিন্তু আমরা এখানে এইটুকু আলফা প্লাস থিটা ধরেছি কেন, পুরোটা পরে লম্ব অঙ্কন করছি। এই চিত্র আমাদের পরে টানা হয়েছে, আগেরটা দেখানো হয়নি, আগের অবস্থান, সেই জন্য পুরোটা আমরা ধরেছি থিটা প্লাস আলফা। তাহলে অর্ধেক করলে থিটা প্লাস আলফা ভাগ 2। এখন আমরা চিত্র অনুযায়ী বিভিন্ন বাহুগুলোর নাম এখানে দিয়েছি, লেটার দিয়েছি, যে এ বি সমান ডি, বিসি সমান হচ্ছে ডি ভাগ 2, তারপরে ব্যাস ও বি সমান আর, যেটা আগেও বুঝিয়ে দিলাম। এখন আমরা ত্রিভুজ নিচ্ছি। কোন ত্রিভুজ? ত্রিভুজ নিচ্ছি হচ্ছে ও, তারপরে বি আর সি। এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি হলে এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে এই পুরো অংশটা হচ্ছে ডি এর মান। আমাদের দরকার হচ্ছে বিসি, অর্থাৎ এইটুকু আমাদের মান বের করতে হবে। এটুকু কি হবে? সাইন থিটা। ডি ভাগ 2 কিন্তু তখন ছিল পুরোটার অর্ধেক, জানি না অর্ধেক, এই জন্য পুরোটা হচ্ছে কি, ও বিসি হচ্ছে ডি ভাগ 2। তাহলে আমাদের পুরো ডি এর মান কত হবে সেটা তো আমরা জানি না, পুরো ডি এর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে বের করতে গেলে আমাদের ত্রিকোণমিতিক সূত্রের সাহায্যে সাইন থিটা সমান সমান হচ্ছে ভূমি লম্ব ভাগ অতিভুজ। তাহলে বিসি হচ্ছে এখানে আমাদের অতিভুজ, বিসি হচ্ছে লম্ব, ও বি হচ্ছে অতিভুজ। মান বসিয়ে দিলাম, মান বসিয়ে দিলে আমাদের ডি এর মান বের হলো। এখানে পুরোটা আমরা তো এখানে ডি ধরেছি, কিন্তু এই যে থিটার সাপেক্ষে আমাদের ডি এর মান কত হয় সেটা আমাদেরকে বের করতে হচ্ছে। তাহলে বের করলাম, এটা বের হলো। তারপরে আমাদের দরকার হচ্ছে লম্ব দূরত্ব। এটা পরে বের করলেও হতো, কিন্তু এখানে আগে করেছে, আগেই বোঝাচ্ছি। লম্ব দূরত্ব বের করতে কি লাগবে আমাদের? ওসি। ওসিটা বের করতে গেলে আমাদের হচ্ছে, আমরা জানি কি, ভূমি ভাগ অতিভুজ। এখানে ভূমির মান দেওয়া আছে কত, ভূমি মান আমাদের দরকার। তাহলে ওসি এর বার করলাম, ও বি এর দেওয়া আছে আর কস থিটার পরিবর্তে হচ্ছে যেহেতু এটা মান বসিয়ে দিলাম, দিলে আমাদের ওসি এর মান বের হলো। এখন আমরা যাব বল বের করতে। তো আগে যে বলের সূত্র লিখে রেখেছি প্রথমে, সেটাতে মান বসিয়ে দেই। কিসের মান বের করতে হবে? আমাদের ডি এর মান বসিয়ে দিয়েছি, শুধু ডি এর মানটা বসাই দিলাম। তাহলে আগের সূত্রে আমরা ডি এর মান বসালাম। ডি এর মান বসিয়ে দেখুন হোল স্কয়ার আছে, হোল স্কয়ারটা ভাঙিয়ে দিলে 4r স্কয়ার সাইন স্কয়ার থিটা। এখন এই 4 আর এই 4 হচ্ছে 16 পাই এপসিলন 0 আর স্কয়ার সাইন স্কয়ার থিটা, উপরে m1 m2 থেকে গেল। তাহলে আমরা বলও পেয়ে গেলাম। এখন আমরা ডিফ্লেক্টিং টর্ক টি সমান আমরা কি জানি? বল গুণন লম্ব দূরত্ব। তাহলে বলও পেলাম, আমরা লম্ব দূরত্ব ওসিও বের করে রেখেছি। তাহলে এখন দুইটার মান বসিয়ে দিলাম। এইটুকু হচ্ছে বলের মান, আর এইটুকু হচ্ছে লম্ব দূরত্বের মান। দিয়ে এখন ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে এই আর আর এই আর স্কয়ার কেটে যায়, থাকে একটা আর সাইন স্কয়ার থেকে গেল, আর এই কজ উপরে ভগ্নাংশ আকারে লিখলাম, হয়ে গেল। তাহলে এখন আবার আমরা জানি কি, m1 m2 এর যে শক্তিটা উৎপন্ন হয় সেটা কিসের উপর নির্ভর করে? কারেন্টের উপর, এবং কারেন্টের কি সমানুপাতিক। তাহলে আমি এমও যদি কারেন্টের সমানুপাতিক, m2 কারেন্টের সমানুপাতিক, তাহলে দুটোতে গুণ করি, তাহলে কারেন্টের বর্গের সমানুপাতিক। তাহলে সেটা এখন আমরা এখানে মান বসিয়ে দিয়েছি, m1 m2 সমান আই স্কয়ার, আর এখানে আই স্কয়ার হবে না, একটা ভুল লিখেছে, আর হবে। তাহলে আর সাইন থিটা যা ছিল তাই, শুধু m1 m2 এর মান বসিয়ে দিলাম।
দিলে আমাদের যেটা আসলো, এখন যদি সমানুপাতিক দিয়েছি কেন, এখানে যে কনস্ট্যান্টটা আছে এই কনস্ট্যান্টটা তুলে দিয়ে এখানে আমাদের সমানুপাতিক হয়েছে। অনেকগুলো কনস্ট্যান্ট ছিল, সেটাকে মুভ করার জন্য আমরা সমানুপাতিক তুলে দিলাম। আবার যখন সমানুপাতিক তুলে দিয়ে ইকুয়াল নেব, আরেকটা কনস্ট্যান্ট নিলাম। কনস্ট্যান্টের পরিবর্তে কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই, এটার কোনো সমস্যা নেই। এই জন্য আমরা আবার সমানুপাতিক তুলে দেওয়ার জন্য আরেকটা কনস্ট্যান্ট নিলাম, এখানে কে আরেকটি ধ্রুবক। এইভাবে আমরা সমাধান টর্কের সমীকরণ আমরা পেয়ে থাকি। এখন আমরা একটা অঙ্ক করি। অঙ্কে দেওয়া আছে কি, এই ভোল্টমিটারে যে কয়েল থাকে তার রেজিস্ট্যান্স দেওয়া আছে, এটা হচ্ছে ছোট হাতের আর, ইন্ডাকটেন্স দেওয়া আছে, এটা হচ্ছে এল, আর বাইরে যে সংযোগ করছে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে বড় হাতের আর। বলছে যখন 250 ভোল্ট সরবরাহ দেয় ভোল্ট ডিসিতে, তখন 250 ভোল্টই দেয়, যখন এসিতে দেয় তখন হচ্ছে কত পার্ট দিবে, এবং এটা যে ফ্রিকোয়েন্সির প্রভাব থাকে সেই প্রভাবটা আমাদের দূর করতে হবে। তাহলে কি কি দেওয়া আছে আমরা লিখি। ছোট হাতের আর, এল, আর, ভিএসসি, ভিডিসি এবং ফ্রিকোয়েন্সি আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে ভিএম, অর্থাৎ এসিতে ভোল্টমিটার কত পার্ট দেয়, আর ক্যাপাসিটর সংযোগ করতে হয়। অর্থাৎ ফ্রিকোয়েন্সির প্রভাব মুক্ত করতে গেলে আমাদেরকে ওখানে ক্যাপাসিটর সংযোগ করতে হয়। যেহেতু আমরা যেটা তোমার রেকটিফায়ারে পড়ছো, পালসেটিং ডিসিকে পিওর ডিসি করতে গেলে, আর পালসেটিং ডিসি মানে ওর ভিতরে ফ্রিকোয়েন্সির প্রভাব আছে, সেটা দূর করতে গেলে ক্যাপাসিটর লাগে। এটাতেও তাই, ফ্রিকোয়েন্সির প্রভাব মুক্ত করতে গেলে আমাদেরকে ক্যাপাসিটর লাগবে। আচ্ছা, এখন আমি এখানে সূত্র আলোচনা করি নাই, কারণ যে সূত্রগুলো ব্যবহার করা হবে সেগুলো আমরা এসি সার্কিটে সূত্র ব্যবহার করেছি। এখন আমি একটু আলোচনা করি যে আমরা সূত্র কিভাবে খুঁজে পাবো। আমাদের দরকার হচ্ছে ভিএম। তো ভিএম এর সূত্র কি, আই ইন্টু আর প্লাস বড় আর। আর এবং এই দুই আর এর মান দেওয়া আছে, আই নাই। তা আই এর মান বের করতে গেলে আমাদের সূত্র লাগবে হচ্ছে আই ইকুয়াল টু ভি ভাগ জেড। ভি এর মান দেওয়া আছে, জেড নাই। তো জেড কোথায় পাবো, জেড ইকুয়াল টু এই সূত্রের সাহায্যে পাবো। এখন জেড বের করতে গেলে আমাদের এটার মান দেওয়া আছে, এটা নেই। তো এইটা কোথায় পাবো, এইটা পাবো এইখানে। এখানে দেওয়া আছে, সবার মান দেওয়া আছে। তাহলে আমরা কোথা থেকে শুরু করতে পারি, আমরা জানি এক্স এল থেকে আমরা শুরু করতে পারি। তাহলে আমরা এক্স এল এর মান বের করলাম, আমরা জানি বলে এটা বের হলো। এখন জেড বের করলাম, জেড এর মান বের হলো। তারপরে আমরা আয়ের সূত্র লিখে আয়ের মান বের করলাম, তাহলে আমাদের এত অ্যাম্পিয়ার বের হয়ে গেল। তাহলে আমরা আয়ের মানটা পেলাম। এখন আমরা তাহলে যেতে পারি ভিএম, অর্থাৎ আমাদের ভোল্টমিটারের পার্ট কত আসে। তাহলে আমরা ভোল্টমিটারের সূত্র জানি, এখানে মান বসিয়ে দিলাম, মান বসিয়ে দিলে যেটা আসবে এত ভোল্ট। তাহলে মিটারটা পার্ট দেবে এত ভোল্ট। এখন বলছে যদি আমরা ফ্রিকোয়েন্সির প্রভাব করতে চাই, তাহলে সিরিজে যে রেজিস্ট্যান্স আছে সেটার সঙ্গে আরেকটা ক্যাপাসিটর প্যারালে সংযোগ করতে হবে। তো ক্যাপাসিটর প্যারালে সংযোগ করতে গেলে ক্যাপাসিটরের মান কত হবে, সেটা সূত্র জানি আমরা, সি ইকুয়াল টু এল ভাগ আর স্কোয়ার। এখানে এল এর মান দেওয়া আছে, আর এর মানও দেওয়া আছে, সরাসরি শুধু মান বসায় দিব, 1 ভাগ 2200 হোল স্কোয়ার। এখন যেটা আসবে সেটা হচ্ছে ফ্যারাড। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা এখানে সরাসরি ক্যাপাসিটরের মানটা পেলাম। ফ্যারাড লিখলেও হবে, পয়েন্ট এটা তুলে দিয়ে যদি আমরা 10 টু দি মাইনাস 6 তুলে দিই তাহলে মাইক্রো ফ্যারাড হবে। কোনো দরকার নেই খাটনি করার, আমাদের সরাসরি যা আসবে ক্যাপাসিটি একক লিখে দেব। এখন আমাদের যেটা বাড়ির কাজ আছে, অর্থাৎ তোমরা যেটা করবা সেটাই এখানে আমি বলছি বাড়ির কাজ। মুভিং এসি ডিসিতে ব্যবহার করা হয় কেন, আর কিছু সমস্যাবলী করবা। এই সমস্যাগুলি আমাদের হক বই থেকে দিয়েছি, তোমরা যে কোনো বই থেকে করবা। যে অঙ্কটা করলাম সেই রিলেটেড অঙ্কগুলো করলেই হবে, এখানে নতুন কোনো ধরনের অঙ্ক নেই, সবগুলো একই সিস্টেম, শুধু বিভিন্ন সময় বিভিন্ন চাবে এই সূত্র, এই লিমিটেশন, এই লিমিটেড সূত্রই। আশা করি সবাই বুঝতে পারছো, তোমরা অঙ্কগুলো কালচার করবে এই আশাবাদ ব্যক্ত করছি। মনোযোগ দিয়ে পড়াশোনা করো, পরীক্ষার প্রিপারেশন নাও। ধন্যবাদ সবাইকে।